নমস্কার। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। আপনারা সরাসরি ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলতে পারেন এবং শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সম্বন্ধে আপনারা কিন্তু জানতে পারেন। শরীরের কি হয়েছে বা যদি কোনো সমস্যা আসে সেই নিয়ে কিন্তু আপনারা একটা সুন্দরভাবে আলোচনার মাধ্যমে একটা পার্মানেন্ট সলিউশনের পথ খুঁজে পান। অবশ্যই ডাক্তারবাবুরা সেইভাবে কিন্তু একটা প্রপার অ্যাডভাইস দেন এবং সুন্দরভাবে অ্যাডভাইসের মাধ্যমে আপনারা অনেকটাই কিন্তু নিজেরা অ্যাওয়ার হন ঠিকই, এবং তার সঙ্গে তো অবশ্যই একটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই সুস্থ সবল সতেজ জীবনটা কিভাবে ফিরে পাবেন সেটাই কিন্তু আমাদের আলোচনা থাকে। এবং আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি আপনারা জানেন যেটা কিন্তু খুব প্রাচীন একটি চিকিৎসা, যার মাধ্যমে একদম ন্যাচারাল ওয়েতে আপনি কিন্তু একটা সুস্থ সবল জীবন উপহার পাচ্ছেন। তার কারণ যার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই, যার মধ্যে কোনো ক্যালসিয়াম বা যার মধ্যে কোনো রাসায়নিক কেমিক্যালস জাতীয় কোনো কিছুই নেই, আর তার সঙ্গে কোনো কাটা ছেঁড়া বা অপারেশনের জায়গাটাও নেই, যেটা আমাদের একটা ভয়ভীতি থাকে যে অপারেশন মানেই কিন্তু একটা ভয়ের জায়গা তৈরি হয়। আবার অনেক সময় দেখা যায় যে একটা অপারেশন না দ্বিতীয় তৃতীয় অপারেশন সাকসেস পায় না। এই যে সমস্যাগুলো তৈরি হয়, কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা আপনাদের কিন্তু সেই জায়গাটাকে তৈরি করে দিচ্ছেন, যেখানে আপনাদের একটা সুন্দর একটা সুস্থতার জীবন কিন্তু আপনারা ফিরে পাচ্ছেন। একেবারে ভেষজ গুণ সমৃদ্ধ সেই চিকিৎসার মাধ্যমে আপনি কিন্তু একটা সুন্দর জীবন উপহার পাচ্ছেন। অবশ্যই তার কারণ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রত্যেকটি ডক্টর, গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টররা কিন্তু সেইভাবে আপনাদের একটা সুস্থতার জায়গা তৈরি করে দিচ্ছেন। এখন প্রতিদিনে আমাদের কিন্তু বিভিন্ন টপিক থাকে, আমাদের সঙ্গে ডাক্তারবাবুরা উপস্থিত থাকেন। আজকেও কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের প্রত্যেক দিন যখন টপিক থাকে, বিভিন্ন আলোচনা থাকে, সেই ছোট রোগ থেকে বড় রোগ এবং ক্রনিক সমস্যা সব রকম চিকিৎসা কিন্তু আপনারা আয়ুর্বেদ চিকিৎসা এবং এনবিপির মাধ্যমে ফিরে পাচ্ছেন। এই যে সঠিক এই প্রতিষ্ঠানটিতে এসে আপনারা কিন্তু ভীষণভাবে উপকৃত হচ্ছেন ডাক্তারবাবুদের পরামর্শের দ্বারা। অবশ্যই আজকেও যখন আমাদের আলোচনা রেখেছি, একটি টপিক রেখেছি স্কিনের সমস্যা। এটাও কিন্তু একটা খুব সেন্সিটিভ, জানেন আপনারা, খুব একটা স্পর্শকাতর ব্যাপার। এবং স্কিন যদি আমরা সুন্দর কিভাবে রাখবো, কিভাবে যত্ন করব, কিভাবে সেটা যত্ন সেবা শুশ্রূষার মাধ্যমে কিভাবে আমাদের স্কিনটাকে একদম উজ্জ্বল জায়গায় পৌঁছে দেবো। তখন উজ্জ্বলতাও একটা দরকার। ব্রাইটটা যদি আমরা না পাই স্কিনের মাধ্যমে, তাহলে কেন হয়, কি কি সমস্যা আসতে পারে স্কিনের মাধ্যমে, বা আপনার শরীরে কোনো অর্গানের যদি কোনো সমস্যা থাকে তার ফলে কি স্কিনে কোনো সমস্যা আসতে পারে, বিশদভাবে আজকে আমরা জানবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর এস ভাদুরী। সরাসরি তার কাছে চলে যাব। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমেই কিন্তু বললাম যে আমাদের আলোচনা হয়তো স্কিন নিয়ে অনেকবারই হয়েছে, কিন্তু এবারের আলোচনা কিন্তু আরো আমরা বিশদভাবে জানবো যে স্কিনের সমস্যা, অর্থাৎ আমাদের যে শরীরে যেটা আমাদের ত্বক, এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। এখন ওপরটা অনেক সময় দেখা যায় যে ভিতরটা ঠিক মতো না থাকলে, আমাদের শরীরের অর্গানে কোনো সমস্যা থাকলে স্কিনে তার রিফ্লেকশন পড়ে, বা শরীরটা ভালো না থাকলে অনেক সময় এই সমস্যাগুলো আসতে পারে, বা পেটের সমস্যা এগুলো থেকে আসতে পারে। আমরা সেই বিষয়ে কিন্তু আজকে বিশদভাবে জানবো যে এই যে স্কিন ট্রিটমেন্ট, আমরা অনেক সময় কি আমরা এটাকে অনেক সময় আমরা যত্ন করি না, বা অনেক সময় আমরা সেটাকে ঠিক মতন মেনটেন করি না, তার ফলে কি হতে পারে আমরা জানবো। আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আমরা কিভাবে তার রেজাল্ট পাবো, বা কিভাবে আমরা একটা সুন্দর সুস্থ একটা যত্ন সহকারে সেই স্কিনকে উপহার দেবেন, কিভাবে আপনি আজকে এই বিষয়ে বলবেন। দেখুন, প্রথম কথা হচ্ছে স্কিন হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বাইরের যে অংশ, সেটা হচ্ছে স্কিন, ঠিক আছে। আউটার মোস্ট কভারিং আমাদের বডি, সেটা হচ্ছে স্কিন। এবং স্কিন কিন্তু সবচেয়ে বড় অর্গান। আমাদের শরীরে যতগুলো অর্গান আছে, ধরুন হার্ট, লিভার, কিডনি, লাংস, যাই বলুন না কেন, যত অর্গান আছে তার মধ্যে সবচেয়ে বড় অর্গান হচ্ছে আমাদের এই স্কিন। এবং স্কিনের কিন্তু দুটো ব্যাপার রয়েছে, ইম্পর্টেন্ট ফাংশন রয়েছে। কি? প্রথম কথা, যে স্কিনটা কিন্তু আমাদের বাইরে যত পলিউশন আছে বা দূষিত পদার্থ আছে তার থেকে আমাদের বডিকে প্রোটেক্ট করে, গার্ড হিসাবে কাজ করে আমাদের এই স্কিনটা। এবং আরেকটা হচ্ছে, স্কিন কিন্তু আমাদের শরীরের ভেতরে যাতে কোনো রকম ইনফেকশন না হয় সেটাকে কিন্তু দেখাশোনা করে আমাদের স্কিনের। এটা কিন্তু বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ কাজ।
এবং তার সাথে সাথে এটাও বলবো যে স্কিন এমন একটা অর্গান যেটার কিন্তু আমরা এখন মডার্নাইজ হয়েছে, আমাদের আয়ুর্বেদের মাধ্যমে দেখা যাচ্ছে যে স্কিনে অনেক ধরনের কিন্তু মেডিসিন আছে যেগুলো আমরা ধরুন স্কিনের ওপরে অ্যাপ্লাই করেও কিন্তু ভেতরে তার এফেক্ট পেতে পারি। মানে ধরুন আমরা তো দেখুন খাদ্য খাবার খাই, সেইভাবে আমরা ধরুন আমাদের শরীরে যায়, তারপরে সেখান থেকে ব্লাডে যায় এবং তারপরে আমাদের যেখানে যার কাজ সেইখানে গিয়ে সেই ওষুধটা কাজ করে বা খাদ্য খাবার কাজ করে। কিন্তু এটা তো আমরা ভেতর থেকে খেয়ে করি। আবার আরেকটা ওয়েও কিন্তু রয়েছে যে আমাদের কোনো ওষুধকে যদি আমাদের শরীরের ভেতরে প্রবেশ করাতে হয় তা কিন্তু স্কিনের মাধ্যমে আমরা করাতে পারি। তার একটা খুব সুন্দর উদাহরণ কিন্তু আমরা আয়ুর্বেদায় দেখতে পাই, যেটা পঞ্চকর্মা থেরাপি। পঞ্চকর্মা থেরাপিটা নিয়ে একটু কেনই বলছি, যেহেতু এই প্রসঙ্গটা উঠলো স্কিনের, সেখানেই বলছি। দেখুন পঞ্চকর্মা থেরাপি কি হয়, তার বিভিন্ন গুণাগুণ আছে, তার বিভিন্ন ফাংশন আছে, যেটা দিয়ে একজন মানুষকে কিন্তু ডিটক্সিফাইও করা যায়, তাকে সুস্থ করেও তোলা যায়। এবার পঞ্চকর্মা থেরাপিতে কিছু পদ্ধতি আছে যেটাকে স্নেহন বলা হয়। স্নেহন মানে হচ্ছে অয়েলেশন, বা ধরুন আমরা একটা তেলের একটা মর্দন করা হয় শরীরের ওপরে। পঞ্চকর্মা থেরাপির যে 5টা মেন থেরাপি আছে তার এগুলো হচ্ছে পূর্বকর্ম। পূর্বকর্ম মানে কি, আমার শরীরটাকে তৈরি করা হয় পঞ্চকর্মা থেরাপি নেওয়ার জন্য। এবং পঞ্চকর্মা থেরাপি যখন 5টা ডিফারেন্ট ধরনের 5 রকমের আছে, সেগুলোর পরে আবার পশ্চাৎকর্ম হয়। পশ্চাৎকর্ম মানে পঞ্চকর্মা শেষ হওয়ার পরও আবার কিছু নিয়ম কানুন আছে। তো এই পঞ্চকর্মা থেরাপি গুলো যাতে বডিতে ভালো করে এফেক্ট করে, তার জন্য বডিটাকে রেডি করার জন্য কিন্তু আমাদের কিছু প্রসিডিওর আছে যেগুলো পূর্বকর্ম। এই পূর্বকর্মের মধ্যে একটার মধ্যে যেটা বললাম অয়েলেশন, বা কি হচ্ছে স্নেহন। স্নেহনে কি হয় যে আমাদের বিভিন্ন ধরনের হার্বস আছে, সেই বিভিন্ন ধরনের হার্বস গুলোকে মানে তেলের মাধ্যমে, বিভিন্ন ধরনের তেল আছে যেগুলো হচ্ছেন আয়ুর্বেদিক তেল, এক একটা রোগের জন্য এক একভাবে ইউটিলাইজ করা হয়, তার সাথে মিশিয়ে তার নির্যাসটা বের করে সেটাকে একটা পার্টিকুলার টেম্পারেচারে হিট করে তারপরে শরীরের মধ্যে মর্দন করা হয়। মর্দন করলে কি হয়, এটা শুধু ওপর থেকে ব্লাড সার্কুলেশনটা ভালো হচ্ছে, স্টিফনেস কমছে তাই জন্য নয়, কিন্তু এটার এফেক্টটা কিন্তু ভেতরে ঢোকে। কারণ আমি যেটা বলছিলাম যে স্কিনের মাধ্যমেও কিন্তু আমরা শরীরের ভেতরে কিন্তু বিভিন্ন ওষুধকে প্রবেশ করাতে পারি। একটা উদাহরণ দিলে বুঝবেন, এই যে ধরুন অনেক সময় ব্যথার জন্য মলম লাগানো হয়, ঠিক আছে, এই মলমটা ওপরে লাগাচ্ছেন, তাহলে তো স্কিনটা আপনার অ্যাকচুয়ালি গরম হয়ে যাচ্ছে বা জ্বালা করছে, আপনি ব্যথাটা কমাচ্ছেন। কিন্তু অনেক মানে মলম এমনও আছে যেগুলো ঠান্ডা, সেগুলো জেল ফর্মে আছে, ঠিক আছে, কিন্তু তবু কিন্তু সেটা ব্যথায় কাজ করে, মানে ভেতরের ব্যথাটাকেও কিন্তু সেখানে উপশম কাজ করে করছে একদম। কারণ হচ্ছে এটাই, সেটা হচ্ছে যদিও মলমটা কিন্তু টেম্পোরারি কাজ করছে অল্প সময়ের জন্য, কিন্তু আয়ুর্বেদিক কোনো প্রোডাক্ট যখন ওইভাবে অ্যাপ্লাই করা হচ্ছে সেটা কিন্তু অনেক বেশিক্ষণ ধরে কাজ করবে। এবং স্কিনের মাধ্যমে যদি পাস করানো যায় একটা মেডিসিন, তার এটা লাভ হচ্ছে যে আমরা গ্র্যাজুয়ালি সেটা শরীরের মধ্যে যাবে, অনেকক্ষণ ধরে যাবে। এই যে তেল মর্দনের কথাটা বললাম, আমাদের ঔষধীয় গুণাগুণ যুক্ত যে তেল, সেটা যখন মর্দন করানো হয় শরীরের মধ্যে, তখন কিন্তু সেটা ভিতরে প্রবেশ করে, আস্তে আস্তে ধীরে ধীরে গিয়ে ও ব্লাড স্ট্রিমে যায়, রক্তের মাধ্যমে কি যেখানে তার কাজ সেখানে কিন্তু কাজ করতে পারে। অবশ্য ডাক্তারবাবু একজন ফোনে অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে অবশ্যই আমরা আজকে আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। বলুন কি সমস্যা? সমস্যা হচ্ছে রোদে বেরোলে মাথা যন্ত্রণা করবে। আচ্ছা, আপনার কি ঠান্ডা লাগার ধাত বেশি আছে? হ্যাঁ আছে। আচ্ছা, আর কতদিন ধরে হচ্ছে প্রবলেমটা? 2-3 বছর হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, শুনতে থাকুন। আপনি শুনুন। দেখুন এই যে এই ব্যাপারটা যেটা রোদে বেরোলে মাথা ধরে, এবং যেহেতু ঠান্ডা লাগার ধাত আছে, এটাকে হয়তো সাইনাসের প্রবলেম হতে পারে, যেটা সাইনোসাইটিস বলা হয়। মাথায় কিন্তু কিছু কিছু জায়গায় কফটা জমে থাকে, কপালের এই জায়গায়, চোখের নিচে, এই জায়গাগুলোতে, এবং সেখানে যদি রোদে কেউ বেরায় তাহলে কিন্তু খুব কষ্ট হয় এবং ব্যথা করে, ঠিক আছে, এটা চান্সেস আছে এটা। তো এইটার জন্য কি করতে হবে, কিছু পদ্ধতি আছে, কিছু ক্রিয়া আছে, ঠিক আছে, আয়ুর্বেদিক কিছু ক্রিয়া আছে, সেই ক্রিয়াগুলো যৌগিক ক্রিয়া, সেই যৌগিক ক্রিয়াগুলো আপনার করতে হবে। তার পাশাপাশি আয়ুর্বেদ চিকিৎসা আছে মেডিসিনের দ্বারা, সেই মেডিসিনের দ্বারা এই চিকিৎসাগুলো করলে দেখা যাবে আপনার কিন্তু আস্তে আস্তে এই সমস্যাগুলো সমাধান হচ্ছে। এখানে কিন্তু পঞ্চকর্মার বিশাল কাজ আছে। নাসিয়াম বলে
একটা কিন্তু পঞ্চকর্মা থেরাপি আছে, ঠিক আছে। সেই নার্সিয়ামের মাধ্যমে কিন্তু দেখা যায় যে এই যে মাথার ব্যথা বা ধরুন যে কোনো মাথার ব্যথায় কিন্তু দেখা যায় খুব ভালো কাজ করে, ঠান্ডা লাগার ব্যথায় কাজ করে। তো এই নার্সিয়াম কিন্তু আপনার যদি করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এটাই বলছিলাম যে পঞ্চকর্মার মাধ্যমে। তবে এই যে সাইনাস, মাইগ্রেন, এইগুলো কি আমরা এই যে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিন্তু সেটা একদম পিওর হয়ে যাচ্ছে। এই যে আমি বলছিলাম যে ব্যথা, যেটা মাথা ব্যথা, অনেক সময় দেখা যায় যে এটা সাইনাস না হয় মাইগ্রেনের প্রবলেম হয়, সেটা আমাদের কিছু সিমটম আছে, সেগুলো আমাদের কাছে এলে আমরা দেখে বুঝতে পারি। তো সেই সিমটমটা যদি মাইগ্রেনের হয় তাহলে ওটা কিন্তু ব্রেন রিলেটেড বা নার্ভ রিলেটেড ব্যাপার, ব্রেন রিলেটেড, ঠিক আছে। তো সেইখানে কি হবে, তার ট্রিটমেন্ট আলাদা হবে, কিন্তু সেখানেও কিন্তু পঞ্চকর্মা থেরাপি রয়েছে এবং মেডিসিন কিন্তু রয়েছে সবগুলোর জন্যই। তো আপনার যে ব্যথাটা আপনি রোদে বেরোলে হচ্ছে, সেটা কিন্তু আপনি আমাদের এনবিপি তে এলে কিন্তু আপনার এটা সেরে যাবে। একদম আমরা জানবো এই বিষয়ে যে এই যে স্কিনের ট্রিটমেন্ট বা আমাদের যে ওপরের যে আবরণটা, যেটা একদম যে সুন্দর তো রাখতেই হবে, যত্ন করতে হবে, কিন্তু আপনি কি জানেন আপনার ভেতরের অর্গানগুলোর কারণেও কি কোনো সমস্যা থাকলে সেটা থেকে কি আপনার স্কিনের উপর তার রিফ্লেকশন করতে পারে? আমরা সে বিষয়ে জানবো। তার আগে আরেকটা কোশ্চেন রেখেছি ডাক্তারবাবু, যে আমরা অনেক সময় বাইরে থেকে উইদাউট মানে ডক্টরদের পরামর্শ ছাড়াই কিন্তু আমরা কিছু প্রোডাক্ট কিনে ফেলি, যেগুলো এসে সেগুলো আমাদের শরীরে অ্যাপ্লাই করি, সেটা কতটা এফেক্ট হতে পারে, কতটা হার্মফুল হতে পারে? দেখুন, প্রথম কথা আমি পরের প্রশ্নটার উত্তর আগে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে একটা প্রোডাক্ট লাগানোর জন্য স্কিনের মধ্যে আপনি একটা ক্রিম লাগাচ্ছেন বা কোনো কিছু দিয়ে মুখ ধুচ্ছেন, সেটা কি হতে পারে। দেখুন, স্কিন আমাদের কিন্তু তিন রকম সাধারণত বলা যেতে পারে। তিন রকম কিরকম? একটা হচ্ছে অয়েলি স্কিন, একটা হচ্ছে নর্মাল স্কিন, আর একটা হচ্ছে ড্রাই স্কিন। ড্রাই স্কিন মানে স্কিনটা খুব শুকনো হবে, ঠিক আছে। সেখানে কিন্তু খুব দেখলে মনে হবে খুব প্রাণ নেই, ম্যাটা ম্যাটা দেখতে হবে, বাজে লাগবে দেখতে। আবার যেটা খুব অয়েলি স্কিন, সেটা খুব বেশি চকচক করবে, কিন্তু প্রত্যেকটারই কিন্তু সমস্যা আছে, আলাদা আলাদা সমস্যা আছে। যেটা সবচেয়ে ভালো, যেটা নর্মাল, কোনো কিছু বেশিও যেমন ভালো না, কোনো কিছু কমও ভালো না, তাহলে কি হবে, যেটা হচ্ছে নর্মাল স্ট্যান্ডার্ড, তার মানে নর্মাল স্কিন যদি হয়, সেখানে জৌলসও থাকবে, সেখানে ড্রাইনেসও থাকবে না, সেখানে কিন্তু আবার দেখা যাবে প্রবলেমও কিন্তু স্কিনের মধ্যে অনেক কম আসছে। এবার এই যে তিন ধরনের স্কিন বললাম, তাহলে আমি যেই জিনিসগুলো মাখবো মুখে, আমার জেনে নিতে হবে আমার জন্য কোনটা স্যুট করছে, আমার স্কিনের জন্য কি কি স্যুট করছে। যদি দেখা যায় আমার স্কিনটা খুব অয়েলি, তাহলে আমি এমন কিছু প্রোডাক্ট ইউজ করতে হবে যাতে অয়েলটাকে কন্ট্রোল করা যায়। অতিরিক্ত অয়েল যেটা আমার স্কিন থেকে বেরোচ্ছে, সেটা কিন্তু যাতে কন্ট্রোল হয়ে যায়। আচ্ছা, যদি আবার দেখা যায় খুব ড্রাই, তাহলে আমার এমন কিছু প্রোডাক্ট ইউজ করতে হবে যাতে আমার স্কিনটাকে অনেক বেশি হাইড্রেট করে রাখতে পারে, মানে তার মধ্যে ময়েশ্চারের পার্সেন্টেজটা যাতে অনেক বেড়ে যায়। আর যখন আমার নর্মাল স্কিন হবে, দুটোর কম্বিনেশন হয়ে যখন নর্মাল হচ্ছে, তাহলে আমি এমন একটা জিনিস মাখবো যেটা আমার যেমন স্কিন আছে তেমনই থাকবে, শুধু তার কোয়ালিটিটা যাতে আরো ভালো হয়। এইভাবে ভাগ করে যদি আমরা সিলেক্ট করতে পারি আমাদের প্রোডাক্টগুলো, তাহলেই কিন্তু সঠিকভাবে আমরা স্কিনের যত্ন নিতে পারবো। আর এনবিপি তে লা এলিগেন্সে কিন্তু এই সব ব্যবস্থা রয়েছে। তার জন্য একটা কথাই বলবো যে সঠিক ব্যক্তির পরামর্শ নিয়ে যদি আপনি এগোতে পারেন, তাহলে কিন্তু আপনি সঠিক ফল পাবেন। একদম। আমরা একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। যাই হোক, কোনোভাবে হয়তো ডিসকানেক্ট হয়েছে। এই যে অ্যাস্থেটিক ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে আমাদের কিন্তু স্কিন, তখন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু এটা কিন্তু একটা আলাদা ডিপার্টমেন্ট আছে, এবং এই ডিপার্টমেন্টে এসে কিন্তু মানুষ ভীষণভাবে একটা সুন্দর একটা মানে কি বলবো যত্ন সহকারে সেখানে স্কিন ট্রিটমেন্ট থেকে শুরু করে হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে সৌন্দর্য কিভাবে ধরে রাখা যায় সবকিছু কিন্তু ট্রিটমেন্ট এখানে হয়। আর সেই বিষয়ে আমরা তো অবশ্যই জানবো। লা এলিগেন্স কিন্তু সেটারই একটা মানে পার্ট অফ আমাদের লাইফ বলবো। তখন আমাদের সৌন্দর্যটাও কিন্তু ধরে রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। অনেক সময় খুব কম বয়সেও কিন্তু একটা কি হয়ে যায়, বয়সের ছাপ পড়ে যায়, বা অনেক সময় চোখের নিচে একটা কালো একটা সার্কেল, যেটাকে ডার্ক সার্কেল যেটাকে বলে, সেগুলো অনেক সময় কিন্তু লক্ষ্য করা যায়, দেখা যায়। আমরা সে বিষয়েও জানবো। এটা কি আমাদের শরীরের কি আমাদের অনেক সময় কি পেটের সমস্যা, নাকি আমাদের কোনোভাবে যত্ন নিচ্ছি না স্কিনের, কি বলবেন স্যার? দেখুন, বিউটি যে ব্যাপারটা আছে, সৌন্দর্য আছে, এটা একটা কথা আছে ইংরেজিতে যে বিউটি ইজ অলওয়েজ ইনসাইড আউট। এর মানে কি, সৌন্দর্য কিন্তু সবসময় আমাদের ভেতর থেকে বাইরে বেরোয়।
এমন নয় যে আপনি শুধু একটা পাউডার মেখে নিলেন, একটা মেকআপ মেখে নিলেন, আপনি সুন্দর হয়ে গেলেন। আপনার ভেতরটা যদি সুন্দর থাকে, মানে ভেতরে মানে আপনার অর্গান, বডির ফাংশন যদি ঠিক থাকে, আপনি যদি হেলদি হন, সুস্থ হন, তাহলেই কিন্তু তার প্রতিবিম্ব কিন্তু আপনার স্কিনের ওপরে ভেসে উঠবে। যেমনি ধরুন আমরা অনেক মনি ঋষিদেরকে দেখতে পাই বা তাদের কথা শুনি, ঠিক আছে, অথবা দেখবেন আগেকার দিনে যারা ঋষি মহারিষিরা ছিলেন, তারা তো কোনো কসমেটিক গালে মাখতেন না, তারা তো মানে কিছু যত্ন নিতেন না, তারা কি প্রকৃতির মধ্যে থাকতেন। এই প্রাকৃতিক ভাবে তারা থেকে তারা দেখবেন মেডিটেশন, প্রাণায়াম এগুলোর মধ্যে থাকতেন। খাবারের ধরনটা ছিল একটা, দেখবেন তারা ছিল শাকাহারী, ঠিক আছে, ফলমূল খেয়ে থাকতেন বেশি। তো এই জিনিসটা যেহেতু মেনটেন করতেন, তার জন্যই তাদের ভেতরের যে ফাংশন গুলো সব ঠিক থাকতো, এবং তার জন্যই তাদের কিন্তু জৌলস যেটা আমরা বলি, সেটা আমরা বাইরে তাদের স্কিনের মধ্যে, তাদের ব্যক্তিত্বের মধ্যে দেখতে পাই। একদম। ডাক্তারবাবু, একজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। নমস্কার, হ্যাঁ হাওড়া থেকে বলছেন, বলুন কি সমস্যাটা বলুন। বলছি আমার না মানে মাথায় আর কি যন্ত্রণা হয়, মানে প্রায়ই আমার মাথা যন্ত্রণা হয়। আচ্ছা আচ্ছা, মাথার কোথায় যন্ত্রণা হয়? আমার এই মাথার যন্ত্রণাটা কোনোভাবেই যায় না, আমি প্রচুর ডাক্তার দেখিয়েছি। না, মাথার কোথায় যন্ত্রণা হয়? এরকম কথা বলেছেন, একদম মাথার যে তেলো হয় না, হ্যাঁ, একদম মাথার মাঝখানে। আপনি কি প্রেসার মাপিয়েছেন কোনো সময়? প্রেশার তো ঠিকই আছে। আপনার বয়স কত? আমার বয়স 24। 24। আপনার কি খুব স্ট্রেস নিতে হয়? মাঝে মধ্যে। মাঝে মধ্যে আপনি কি করেন কি? আমি কম্পিউটারে মানে এক জায়গায় কাজ করি। আচ্ছা, সেখানে কি কাজের প্রেসার খুব বেশি? হ্যাঁ হ্যাঁ। ঘুম কতটুক সময় হয়? 6 ঘন্টা। 6 ঘন্টা। আচ্ছা, আপনার যে এই প্রবলেমটা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা আমার 2019 সাল থেকে এরকমটা হয়, মানে অল্প অল্প হতো আগে, বাট এখন ইদানিং খুব বেশি হচ্ছে। ঠিক আছে, আপনি ডাক্তারবাবুদের দেখিয়েছেন, তারা কি বললেন? তারা অনেকে অনেক রকম কথা বলেছেন, যে ঠান্ডা থেকে হচ্ছে, বা কেউ বলছে যে মানে মাথায় কি প্রেশার বেশি নিচ্ছি বলে হচ্ছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ঠিক আছে, আপনি টিভিতে শুনুন। প্রথম কথা দেখুন, ব্যথা হচ্ছে একটা সিমটম, ঠিক আছে, এটা হচ্ছে একটা উপসর্গ, যে ওটা দেখে আমাদের বুঝতে হবে যে ভেতরে কোনো একটা সমস্যা হচ্ছে। সমস্যাগুলো যে কোনো রোগ, সেটা শারীরিক সমস্যা থেকেও হতে পারে বা কোনো মানসিক সমস্যা থেকে হতে পারে। মানসিক সমস্যা বলতে যেখানে আমরা মনের ব্যাপারটা বলি, সেটাকেই বলা হয় মানসিক সমস্যা, এবং তার সাথে আমাদের কিন্তু ব্রেন রিলেটেড হয়, ঠিক আছে। মন যখন আমাদের দেখবেন খুব আনন্দে থাকে, খুব আনন্দে আমরা হাসি খুশি থাকছি, ফুর্তি করছি, খুশি থাকছি, সেই সময় কিন্তু আমাদের হরমোনগুলো, ভালো হরমোনগুলো যেগুলো আনন্দ দেয় আমাদের, সেই সব হরমোনগুলো কাজ করে, এবং আমাদের শরীর কিন্তু তখন সুস্থ থাকে। এবং যখন আমরা খুব মানসিক চাপের মধ্যে থাকি, মন যখন আমাদের ভালো থাকে না, তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে খারাপ হরমোনগুলো সেগুলো বাড়তে থাকে, এবং খারাপ হরমোনের যা যা কাজ তাই হতে থাকে। আমরা ডিপ্রেশন হয়ে যাই, কিছু ভাল লাগে না, আমাদের স্ট্রেস বেড়ে যায়, বিপি বেড়ে যায়, সুগার বেড়ে যায়, এরকম অনেক প্রবলেম কিন্তু আমাদের আসতে থাকে, এবং ছোটখাটো যেগুলো সমস্যা থাকে সেগুলো বেড়ে যায়। তো আপনার ক্ষেত্রে যেটা হয়তো, এটা আপনার কাজের প্রেসারের থেকে হতে পারে, তার পাশাপাশি কি আপনি হয়তো খুব বেশি চিন্তা করে ফেলছেন কাজটা নিয়ে বা আপনার কাজের পরিস্থিতি নিয়ে, তারপর আপনি মাত্র 6 ঘন্টা ঘুমোচ্ছেন। প্রথম কথা, আপনার যেটা করতে হবে, ঘুমটা 7 থেকে 8 ঘন্টা মিনিমাম ঘুমোতে হবে। কিভাবে ঘুমোবেন? আপনি বলবেন আমার কাজের খুব চাপ, ঠিক আছে, কাজ করুন, কিন্তু আপনি কি করতে পারেন, যে টাইমটা আপনার মোবাইল ইউজ করছেন পার্সোনাল ইউজের জন্য, সেই টাইমটাকে আপনি কমিয়ে দিন। সাধারণত মানুষ কাজের ফাঁকেও বা কাজের পরেও কিন্তু আজকালকার দিনে মোবাইল খুব ইউজ করে, সেটাকে কিন্তু কমাতে হবে। কারণ দুটো, একটা হচ্ছে তাহলে ঘুমের টাইমটা বাড়বে, দ্বিতীয়ত হচ্ছে যে রেডিয়েশনটা হয়, ব্লু লাইট এমিশন হয় ওখান থেকে, সেটা কিন্তু আপনার এমনি স্ট্রেসটাকে বাড়াবে, তার পাশাপাশি হচ্ছে আপনার যেটা ঘুমের টাইমটা কিন্তু কমিয়ে দেবে, ঘুমাতে দেবে না। এটা হচ্ছে নিয়ম, ব্লু লাইটের এটাই হচ্ছে নিয়ম। তো সেটা কমে যাবে। তারপর কি করবেন, আপনি নিজেকে আরো বেশি হাইড্রেট রাখার চেষ্টা করুন। আমাদের ব্রেনের মধ্যে জলের খুব
দরকার হয়, শরীরে যেমন দরকার হয় ব্রেনে অনেক দরকার হয়, ঠিক আছে। এবং সেই জন্যই আমরা যদি ডিহাইড্রেটেড হই, দেখবেন অনেক সময় শরীর খারাপ লাগে। হ্যাঁ, অনেক সময় কি হয়, ডিহাইড্রেশন হওয়ার ফলে ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স হয়, সেটা কিন্তু আমাদের ব্রেনেও এফেক্ট করে। তো এগুলো মাথায় রাখতে হবে। তো জল অনেক বেশি খেয়ে নিজেকে হাইড্রেট রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনার যদি দেখছেন প্রবলেমটা অনেকদিন ধরে, হ্যাঁ আপনার তো অনেকদিন ধরেই আপনি বললেন, তাহলে কিন্তু এর ট্রিটমেন্ট করাতে হবে। ফোনে জাস্ট আপনাকে আমি 2-3টে সাজেশন দিতে পারি বা একটা আন্দাজ করতে পারি। আপনি যখন আমাদের কাছে আসবেন, আপনার সাথে যখন একটা কনসালটেশন হবে, তখন বোঝা যাবে যে আপনার প্রবলেমটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে, এবং সেইভাবেই যখন ট্রিটমেন্ট হবে দেখবেন আস্তে আস্তে আপনার এই প্রবলেমটা কিন্তু ঠিক হয়ে গেছে। এখানে আমাদের এনবিপিতে কিন্তু আমাদের মেডিসিনের পাশাপাশি আমাদের রয়েছে কি, আমাদের রয়েছে আয়ুর্বেদ পঞ্চকর্মা থেরাপি। এই আয়ুর্বেদ পঞ্চকর্মা থেরাপি এত পাওয়ারফুল, এত ক্ষমতা তার, যে বিভিন্ন বড় বড় রোগ, যেটা ধরুন একজন 10 জায়গায় ঘুরে এসছে কিন্তু সেরে যায়নি, কিন্তু দেখা গেছে আমাদের মেডিসিনের পাশাপাশি যখন এনবিপিতে পঞ্চকর্মা থেরাপি করানো হচ্ছে, সেই ব্যক্তি কিন্তু খুব খুব বেটার রেজাল্ট পাচ্ছে, এবং এতদিন ধরে যে কষ্ট পাচ্ছিল সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারছে। তাই জন্যই বলবো, আপনার প্রবলেমটা নিয়ে ফেলে রাখবেন না, হেল্পলাইনে কল করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, চলে আসুন। একদম। আমি একটু বলে দিচ্ছি, আপনি প্লিজ একটু হোল্ডে থাকুন। কোথায় কোথায় আপনারা ডক্টরদের পেয়ে যাচ্ছেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট ডক্টরদের কোথায় পাচ্ছেন? হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হলদিয়াতে ডক্টর এ হালদার রয়েছেন, এছাড়া আগরতলাতে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, এবং বনগাঁতে যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর, বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর আর দেকে পেয়ে যাচ্ছেন, শ্যামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, দিল্লিতে 22 তারিখে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, বোলপুরে ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, এছাড়া কিন্তু আপনারা রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং আপনারা মার্চ মাসে কিন্তু 1-3-25 পুরুলিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ওপেনিং হচ্ছে। এছাড়া কিন্তু 2-3-25 ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, ওপেনিং হচ্ছে। সেগুলো আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। একবার আমরা ওপেনিং ডেটগুলো জানিয়ে দিলাম যে এই প্রথম দিনই কিন্তু আপনারা ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার, বলুন কি সমস্যা? প্রচন্ড হেয়ার ফলিং হচ্ছে। হেয়ার ফলিং, কোথা থেকে বলছেন? আমি মধ্যমগ্রাম থেকে বলছি। আচ্ছা, আপনার কতদিন ধরে হচ্ছে এটা? হচ্ছে আমার করোনা হয়েছিল, তারপর থেকেই হচ্ছে। করোনার পর থেকে হচ্ছে তাই বললেন তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, করোনার পর থেকেই। বয়স কত আপনার? 21 বছর। আচ্ছা, আপনি কি এর জন্য কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? না না না। আচ্ছা, আপনার বয়স 21 আর আপনার তার মানে করোনা, আমি ধরলাম অ্যাপ্রক্সিমেটলি 5 বছর। 5 বছর ধরে চুল পড়ছে তাই তো? হ্যাঁ। চুল কি, যেটা আপনার মাথায় কি ড্যান্ড্রাফ রয়েছে? না, আমার কোন ঘষতে কিছু নেই। ড্যান্ড্রাফ কিছু নেই, ঠিক আছে। আপনি শুনতে থাকুন, আমি বলছি। শুনুন আপনি। দেখুন, আপনার চুল পড়ে যাচ্ছে, এখন থেকে 5 বছর আগে থেকে শুরু হয়েছে পড়া, এখনো পড়ছে, এটা কিন্তু একটা সিভিয়ার প্রবলেম। মহিলাদের চুলের লম্বা থাকে বলে অনেক সময় পাতলা চুল হলেও কিন্তু বোঝা যায় না, কিন্তু চুলের গোড়া যদি নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এটা খুব সিভিয়ার প্রবলেম, একটা খুব সাংঘাতিক প্রবলেম। সামনে আরো বড় প্রবলেম ফেস করতে হবে হয়তো, কারণ আপনার বয়স এখন 21, তার মানে আপনার মোটামুটি 15 বছর বয়স থেকে চুল পড়ছে। এটা কিন্তু আগেও নজর দেওয়া উচিত ছিল, গার্জিয়ানরাই কিন্তু এটা বলা উচিত ছিল যে এই প্রবলেমটা আসছে কেন দেখা। মহিলাদের ক্ষেত্রে কতগুলো কারণ আছে, সেগুলো মাথায় রাখবেন যার থেকে চুল পড়তে পারে। একটা হচ্ছে, যদি থাইরয়েডের কোনো সমস্যা হয় তাহলে সেখান থেকে চুল পড়তে পারে। যদি দেখা যাচ্ছে তার পিসিওডির সমস্যা আছে, পিসিওডির সমস্যা আজকালকার মেয়েদের মধ্যে একটু বেশি দেখা যায়, তো যদি পিসিওডির সমস্যা থাকে সেখান থেকেও কিন্তু চুল পড়তে পারে, কারণ এই সবগুলোতে কিন্তু হরমোনাল ইমব্যালেন্স হয়।
তৃতীয়ত আরেকটা যেটা, যে চুলে যদি ফেরিটিন কম থাকে, মানে আয়রন ডেফিসিয়েন্সি থাকে, যদি আয়রনের ডেফিসিয়েন্সি থাকে, শুধু হিমোগ্লোবিন বলছি না আমি, আয়রনের ডেফিসিয়েন্সি আছে, যে টেস্টটা ফেরিটিন, এই টেস্টটা করলে বোঝা যাবে যে আয়রনের ডেফিসিয়েন্সি আছে না ঠিক আছে, সেটা থেকেও কিন্তু অতিরিক্ত মাত্রায় চুল পড়তে পারে। তারপরে আরো যেগুলো আছে সেটা হচ্ছে স্ট্রেস। অতিরিক্ত যদি স্ট্রেস থাকে তাহলে কিন্তু চুল পড়াটা বেড়ে যাবে। আর এই সবগুলোর পিছনে যে কারণগুলো, সেই কারণগুলোকে ঠিক থাকতে করতে হবে। শুধু আপনি যদি মনে করেন যে আমি কোনো তেল মেখে নেব, মাথায় তেল মেখে দিলাম চুল অ্যাড দেখে, তাহলে কিন্তু কাজ হবে না। ভেতরে প্রবলেম থাকলে তাহলে কিন্তু সেটা বাইরে থেকে শুধু তেল মেখে হবে না। তার জন্য কি করতে হবে, কিছু থেরাপি আছে, যে থেরাপিগুলো আমাদের এনবিপির লায়ে লিগেন্সে কিন্তু অ্যাভেলেবেল। সেই থেরাপির মাধ্যমে হেয়ার রিগ্রোথ করানো যায়, হেয়ার রিগ্রোথের ট্রিটমেন্ট। যেমন ট্রিটমেন্টগুলো কেমন হবে, এমন ট্রিটমেন্ট হবে যে যার মাধ্যমে আপনার চুলের গোড়াগুলোকে শক্ত করা যাবে। চুলের গোড়া যেখানে বেঁচে আছে কিন্তু চুলটা ভালো করে গজাতে পারছে না, উঠতে পারছে না, চুলের মানে স্ট্র্যান্ডস গুলো, মানে শিরগুলো, সেখানে কিন্তু ডাইরেক্ট থেরাপি দেওয়া হবে, যেখান থেকে নতুন নতুন করে হেয়ার স্ট্র্যান্ডস গুলো কিন্তু আসা শুরু করবে। তার পাশাপাশি হচ্ছে ইন্টারনাল প্রবলেম, যেটা এনবিপিতেই সম্ভব, সব জায়গায় ব্যবস্থাগুলো নেই। যে আপনার বাইরের যে এক্সটার্নাল ট্রিটমেন্ট গুলো বললাম, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, তার পাশাপাশি কিন্তু আমাদের আয়ুর্বেদের গুণাগুণ সম্পূর্ণ যেসব মেডিসিন আছে চুলের জন্য, এবং তার পাশাপাশি যে আমাদের যে ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা, এই যে থাইরয়েডের কথা বললাম, পিসিওডির প্রবলেম বললাম, বা পেটের গন্ডগোল থাকতে পারে, এগুলোকেও কিন্তু পাশাপাশি কারেকশন করতে হবে, যেটা আমরা আয়ুর্বেদ মেডিসিনের মাধ্যমে করব। এই দুটোর কম্বিনেশনে যখনই ট্রিটমেন্ট হবে, আপনি কিন্তু বেস্ট রেজাল্টটা পাবেন এবং আপনার 4 জায়গায় ঘুরে বেড়াতে হবে না। একদম। আমি একটু বলে দিচ্ছি, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা জানেন মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে কিন্তু সোম থেকে শনি আপনার প্রত্যেকটি ডক্টরকে পাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা পাচ্ছেন হাতিবাগানে পাচ্ছেন, এবং দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পেয়ে যাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, খিদিরপুরেও কিন্তু চেম্বার রয়েছে। এছাড়া হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতে পেয়ে যাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে কিন্তু পাচ্ছেন। সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন। আর আমি ফোন নাম্বারটা একটু বলে দিচ্ছি, হেল্পলাইন নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। অবশ্যই এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা কোথায় ডাক্তারবাবুদের কখন এবং কি সব বিষয় কিন্তু বিশদভাবে আপনারা কিন্তু জেনে যাচ্ছেন। এবং যদি আপনারা কোথাও ট্রিটমেন্ট করে থাকেন তার রিপোর্টগুলো প্লিজ সঙ্গে কিন্তু নিয়ে আসবেন। আর বিশদভাবে জানার জন্য এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদের হেল্প করবে। অবশ্যই এবার কিন্তু আমরা একটু দেখে নেব যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন তারা কতটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়ে তারা কতটা আনন্দিত, উচ্ছ্বসিত এবং নির্মল হাসি, তাদের বক্তব্যের মধ্য দিয়ে আপনারা সেটা বুঝতে পারবেন। তারই ক্লিপিংস গুলো আপনাদের কাছে আমরা তুলে ধরছি, তারপরে আবার আমরা আলোচনায় ফিরে আসবো। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম অসীমা চৌধুরী। কোথা থেকে এসেছেন আপনি? আমি নাগের বাজার থেকে এসেছি। নাগের বাজার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার সুগারের সমস্যা ছিল, ব্যথা ছিল, এইসব নিয়ে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কি যখন এসেছিলেন তখন কোনো ওষুধ খেতেন? না, আয়ুর্বেদিক ওষুধ আমি খাইনি, অ্যালোপ্যাথিক খেয়েছিলাম আগে। তখন অ্যালোপ্যাথি ওষুধ খেতেন? আচ্ছা, তো তাতে কি কোনো ভালো ফল পেয়েছিলেন আপনি? দেখুন, আমি বেটার ফল পাওয়ার জন্য এখানে এসছেন। আপনি আমাদের এনবিপি তে এসছেন একটা পার্মানেন্ট সলিউশনের জন্য। আচ্ছা, আপনি তারপরে আমাদের এখানে ট্রিটমেন্টে চালু করেছেন। করার পর আজকের দিনে দাঁড়িয়ে আপনি কেমন আছেন? আজকের দিনে দাঁড়িয়ে আমি সুগারের ওষুধ খাচ্ছি না। সুগারের কোনো ওষুধ খাচ্ছেন না? সুগারের ওষুধ খাচ্ছি না। আর তারপরে ব্যথার ওষুধ আমি প্রত্যেকের বন্ধ করে দিয়েছি। কোনো পেন কিলার বা কোনো ওষুধ খেতে হচ্ছে না এখন? আপাতত আমার কিছু খেতে হচ্ছে না। তাহলে আপনার যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা সম্পূর্ণভাবে এখন ঠিক হয়ে গেছে? হ্যাঁ, মনে করছি। আচ্ছা, আপনি এতে খুশি তো? অবশ্যই। আচ্ছা, এখন আপনি চলে ফেরে বেড়াতে পারছেন, যেখানে আপনার ইচ্ছে মতো যেতে পারছেন? হ্যাঁ, যাচ্ছি তো যাচ্ছি। আচ্ছা, কোনো কষ্ট হচ্ছে না? আচ্ছা, আমি একদম। তবে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করবো, যে দর্শকরা দেখছে আপনার প্রোগ্রামটা, তাদের জন্য কিছু কি মেসেজ দেবেন? শুনুন, আমার দিক থেকে আমি বলবো যে আমি তো ফুললি স্যাটিসফাইড। এখন আপনারা যদি আপনারা নিজেদের বেটার কিছু মানে আশা করেন, তাহলে অবশ্যই আপনার একবার এনবিপি ভিজিট করুন। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার স্যার, আপনার নাম? বিপ্লব মন্ডল।
আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। বসিরহাট থেকে। আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? কিডনি সমস্যা, কিডনিতে পাথর। কিডনিতে পাথর। আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে। এখানে আসার আগে কি কোনো চিকিৎসা করেছিলেন? চোখের চিকিৎসা করেছিলাম। আচ্ছা, তাতে রেজাল্ট পাইনি। মানে একই ছিল? একই ছিল। আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা হতো, খুব ব্যথা হতো। পেচ্ছাপ করতে? পেচ্ছাপ ঠিক ছিল, এমনি ব্যথাটা হতো। হ্যাঁ। আচ্ছা, এবার আপনি আমাদের এনবিপিতে এসে যে ট্রিটমেন্ট করলেন তাতে রেজাল্ট পেয়েছেন? তো পাথরটা কি এখন বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। আচ্ছা, কতদিন ওষুধ খেয়েছেন? 45 দিন পেয়েছি। 45 দিনে আপনার পাথরটা বেরিয়ে গেছে, কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন পাথরটা আপনার সাথে আছে, দেখালে ভালো হয়, দর্শকরা এটা দেখলে বুঝতে পারবে। দেখুন, এরকম একটা পাথর আমাদের পেশেন্ট, উনি ট্রিটমেন্ট করেছে 45 দিন, আমাদের ওষুধ খেয়েছে এনবিপিতে এসে, এবং ওনার পাথর কিন্তু পেচ্ছাবের মাধ্যমে বেরিয়েও গেছে। ঠিক আছে, জাস্ট 45 ডেজ। এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই আমাদের এনবিপি ট্রিটমেন্টে। আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলার জন্য আর দেখানোর জন্য যে পাথরটা নিয়ে এসেছেন। আরেকটা কথা বলবো, আপনি যারা এই প্রোগ্রামগুলো দেখবে, আপনার টিভিতে এই প্রোগ্রামগুলো দেখবে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখুক, খুব ভালো লাগবে। না, মানে ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু বলতে চাইবেন? ট্রিটমেন্ট সম্বন্ধে কি, ট্রিটমেন্টটা করলে খুব ভালো হবে, উপকার পাবে। অশেষ ধন্যবাদ আপনাকে। স্যার, আপনি কোত্থেকে এসেছেন? আমি এসেছি সোদপুর পানিহাটি থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধীর সরকেল। আচ্ছা, আপনার পেশেন্ট কে? আমার পেশেন্ট আমার মিসেস বন্দনা সরকেল। আচ্ছা, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যাস অম্বল আচ্ছা, আর থাইরয়েড। থাইরয়েডের সমস্যা ছিল। হ্যাঁ। আচ্ছা, কি কষ্ট হতো ওনার? ওনার গ্যাস অম্বল হতো এবং থাইরয়েডের থেকে সমস্যা, নানা রকম প্রবলেম হতো। আচ্ছা, থাইরয়েডের সমস্যা ছিল বলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে। আচ্ছা, তারপরে সেটা মোটামুটি মানে 30-35 বছর ধরে। 30-35 বছরের পুরনো সমস্যা। হ্যাঁ। দুটো সমস্যা বললেন, একটা হচ্ছে গ্যাস অম্বল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। আচ্ছা, আপনি আগে তো নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি দেখিয়েছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, যেরকম তেমনই ছিল আর কি, হ্যাঁ। সমস্যার সমাধান হয় কিচ্ছু হয়নি। আচ্ছা, মানে ওই 2-4 দিন বন্ধ ছিল, তারপরে আবার হয়েছে। মানে ওষুধটা ছাড়তে পারেননি তো? না। আচ্ছা, তারপর আমাদের এনবিপিতে এসে ট্রিটমেন্ট চালু করেছে। হ্যাঁ, আমি দেখলাম যে আমি বিনোদ শর্মাকে দেখলাম। আচ্ছা। শর্মাকে দেখলাম যে আমি ডিসিশন নিলাম যে আমি আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, বেশ। আচ্ছা, তারপর এখানে ট্রিটমেন্ট করার পর আজকের দিনে উনি কেমন আছেন? আজকের দিনে উনি ভালো আছেন। আচ্ছা, এখন কষ্টগুলো? এখন কষ্ট করলে মোটামুটি সেরকম আপাতত নেই। গ্যাস অম্বল সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে, আগে ওটার জন্য একটু গ্যাসটার জন্য ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, কিন্তু আগের থেকে আগে তো ভালো আছে। আচ্ছা, আর যেটা থাইরয়েডের সমস্যাটা ছিল সেটা আপাতত ভালো আছে। বাহ। আচ্ছা, এখন আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন? দর্শকদের জন্য বলতে চাই যে এটাই, যাদের সামর্থ্য আছে তারা আয়ুর্বেদিক এনবিপিতে আসুন। হ্যাঁ, যদি রোগ দেখেন তাহলে পয়সা দিলে চলবে না, আর পয়সা দিলে রোগ দেখলে চলবে না। আচ্ছা, বাহ, একটা ভালো কথা বললেন যে দেখুন, রোগের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। মানুষের টাকা তখনই কাজে আসবে যদি তার প্রাণ থাকে। হ্যাঁ, ঠিক আছে। আমি একদিন অ্যালোপ্যাথি দেখেছি, হ্যাঁ। আমার টাকাও গেছে, হ্যাঁ। পেশেন্টও সারিনি, মানে উল্টে আমার মানে ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আপনি এখন স্যাটিসফাইড তো আপনার মিসেসকে দেখিয়ে? হ্যাঁ, স্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে। আবার আমরা অবশ্যই ফিরে আসলাম। আপনারা তো দেখলেন যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন দূর দূর প্রান্ত থেকে, কাছে দূরের বন্ধুরা এসে তারা কতটা উপকৃত হয়েছেন। বিভিন্ন মেজর প্রবলেম নিয়েও তারা এসেছেন এবং ক্রনিক ডিজিজ নিয়ে তারা এসেছেন, বিভিন্ন রোগ নিয়ে তারা এসে কতটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়ে কতটা তারা উচ্ছ্বসিত, সত্যি কতটা প্রাণবন্ত। এরকম ছোট ছোট ক্লিপিংস গুলো আপনাদের কাছে আমরা তুলে ধরি। এই রকমই কিন্তু অজস্র মানুষ তারা আসছেন এবং সুস্থ হয়ে তারা একটা সুন্দর জীবন লিড করছেন। আমাদের আলোচনায় অবশ্যই আবার আমরা ফিরবো, তার কারণ আমাদের আজকের আলোচনা কিন্তু আমরা রেখেছি স্কিন নিয়ে। স্কিন ডিজিজ বা স্কিনের সমস্যা থাকলে, প্রবলেম থাকলে আমাদের কি সমস্যা আসতে পারে অবশ্যই আমরা জানবো। তার আগে ডাক্তারবাবু একজন বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি শুক্লা দত্ত বলছি। হ্যাঁ, আমি ডাক্তার বি শর্মার পেশেন্ট। আমি 3-4বার ভিজিট করেছিলাম।
এখন আমার মেয়ের ব্যাপারে একটু আমি জিজ্ঞাসা আছে। কোথা থেকে বলছেন দিদি ভাই? বলছি কি আমার মেয়ে, না, কোথা থেকে বলছেন? আমি রানীকুঠি থেকে। রানীকুঠি, আচ্ছা আচ্ছা, বলুন। ঠিক আছে, আমি জিভের মধ্যে না লাল 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 লাল, সাদা তো জিভটা ছিল লাল 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 লাল। তাই রিসেন্টলি ও 1.5 মাস 2 মাস আগে ডাক্তার করেছিল, তুলেছিল, একটা ডাক্তার খুব অড পজিশনে ছিল, কিন্তু উনি এখন ডাক্তারবাবু বলছে আপনার জিভে একটু আলসার আছে, এটা কি কিউরেবল না চিন্তার বিষয়? না দেখুন, আপনি তো আমাদের পুরনো পেশেন্ট, আপনি তো অলরেডি এখানে দেখিয়েছেন, আপনি উপকার পেয়েছেন। একটা কথাই বলবো যে আয়ুর্বেদায় কিন্তু সব রোগেরই ট্রিটমেন্ট আছে, ঠিক আছে? তবে জিনিসটা আলসার হয়েছে, কেমন হয়েছে, কি হয়েছে, এটা কিন্তু এসে একটু দেখাতে হবে, ঠিক আছে? কারণ দেখালে বোঝা যাবে ওটা অ্যাকচুয়ালি কি হয়েছে, ঠিক আছে? সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্টটা করতে হবে। অনেক সময় দেখুন অ্যালার্জি থেকেও হয়, অনেক সময় ডাক্তারবাবু বলেছেন কি আলসার হয়েছে। আলসারটা কেন হয়েছে এটা আগে বার করতে হবে, ঠিক আছে? আর তার জন্য কিন্তু আপনার একটু সামনাসামনি আসতে হবে, মেয়েকে নিয়ে একবার আসুন। মেয়ের বয়স কত? মেয়ে আমার সঙ্গে যায়, আমার সঙ্গে দেখা যায়। আচ্ছা, হ্যাঁ, তাহলে তো নিয়ে আসুন। নেক্সট যেদিন আমাদের কাছে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে সেদিন চলে আসুন, এসে দেখিয়ে নিন, অসুবিধে নেই, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ডাক্তারবাবু, আমরা একটু আলোচনায় ফিরবো যে এই যে স্কিনের প্রবলেম থেকে যে কি হতে পারে, কি রোগ বা কি ইন্ডিকেট করছে, কি সমস্যা আসতে পারে? দেখুন, স্কিনের অনেক রোগ আছে, ঠিক আছে? যদি মানে লিস্ট বলতে থাকি বিশাল হয়ে যাবে। তার মধ্যে আমি কয়েকটা জিনিস বলবো যেগুলো খুব কমন দেখা যায়। প্রথম কথা যেটা স্কিনে দেখা যায়, যে স্কিনের অ্যালার্জি হয়। স্কিনের মধ্যে অনেক সময় দেখা যায় গুটি 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 উঠেছে, লাল হচ্ছে, এবং সেগুলো কখন হয়, যখন কেউ বেশি গরমে বেরোয় তখন দেখা যায় যে তাদের ওরকম লাল 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 হচ্ছে। অথবা আরেকটা অনেক সময় দেখা যায় যে স্কিন যদি খুব বেশি ড্রাই হয়ে যায়, শীতকালে বিশেষ করে দেখা যায় যে ওরকম গুটি গুটি উঠছে। তো এটা এক একটা সিজনে এক এক রকম হয়, এটা একটা প্রবলেম দেখা যায়। তো এটা কেন হয়, যে অ্যালার্জি। কারো কিন্তু দেখা যাচ্ছে যে হিট অ্যালার্জি থেকে এটা হচ্ছে, কারো দেখা যাচ্ছে শীতকালে স্কিন যখন খুব ড্রাই হয়ে যাচ্ছে তার থেকে হচ্ছে, এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে কিছু ফাঙ্গাল ইনফেকশন হয়, আমরা যেমনি দাঁত বলি, ঠিক আছে? দাঁত হলে কি হয়, একটা রিং ওয়ার্মের মতো হয়, গোল গোল করে এরকম, শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে, সেটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে, হাত পায়ে হতে পারে, গলায়, পিঠে, যে কোনো জায়গায় হতে পারে। এটা কিন্তু ইনফেকশিয়াস, মানে ছোঁয়াছে। তো এটার থেকে কি হয়, যে একজনের জিনিসপত্র যদি আরেকজন ইউজ করে, বা ওই দাঁত থেকে যদি কষ বেরায়, তাহলে কিন্তু ওখান থেকে আবার হতে পারে আরেকজনের। আবার একটা আছে কি, স্কিনের জন্য মধ্যে এক্সিমা বলে একটা হয়, ঠিক আছে? সেটা স্কিনের মধ্যে খুব চুলকোয়, এবং কিছু থাকে হচ্ছে ড্রাই এক্সিমা, মানে শুকনো হয়ে যায় জায়গাটা, কিছু হচ্ছে ওয়েট এক্সিমা, মানে ভেজা ভেজা থাকে জায়গাটা, থকথকে হয়ে থাকে, এটা। তারপরে আছে সোরাইসিস বলে আরেকটা প্রবলেম। সোরাইসিসটা কি, ওটা হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ, কিছুটা খুশকির মতো দেখতে, কিছুটা দাঁতের মতো দেখতে, কিন্তু ওটা দাঁতও না খুশকিও না, ওটা কিন্তু সোরাইসিস বলে আরেকটা রোগ। আর এটা কিন্তু অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজটা এমন, যেটা দেখা যাচ্ছে শরীরের যে আমাদের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা, ওটা আস্তে আস্তে ভুলভাবে কাজ করা শুরু করে, শরীরের বিরুদ্ধে কাজ করা শুরু করে, তখন বিভিন্ন ধরনের অটো ইমিউন ডিজিজ তৈরি হয়। যদি ওটা স্কিনের মধ্যে হয়, স্কিনে সোরাইসিস দেখা যায়, বা ভিটিলিগো, ওটা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে যদি এই অটো ইমিউন ডিজিজ হয়, তাহলে টাক পোকা, যেটা মাথার মধ্যে গোল গোল করে করে যে টাক পড়ে যায়, ঠিক আছে, ওটা হতে পারে। আবার অনেক সময় ব্লাডের মধ্যে রিউমেটয়েড আর্থারাইটিস, সেটাও হতে পারে, বা সোরিয়েটিক আর্থারাইটিস, সেটা হতে পারে। এগুলো সব অটো ইমিউন ডিজিজ। তো আয়ুর্বেদে কিন্তু বলছে এই অটো ইমিউন ডিজিজেরও ট্রিটমেন্ট করে ঠিক করা যেতে পারে। কারণ আমাদের এনবিপিতে অনেক এরকম অটো ইমিউন ডিজিজ নিয়ে লোক আসেন, যাদের এই প্রবলেমগুলো থাকেন, কিন্তু তারা কিন্তু সুস্থ হয়ে ফেরেন, এবং অল্প কিছুদিনের মধ্যে কিন্তু উন্নতি বুঝতে পারেন, এবং কিছুদিন যখন ট্রিটমেন্টটা কন্টিনিউ করে একটা টাইমের পর তারা কিন্তু সুস্থ হয়ে যায়। একদম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? আমি নিজামুল মোল্লা বলছি। বলুন বলুন, কি সমস্যা বলুন? নিজামুল মোল্লা, মুর্শিদাবাদ, জঙ্গিপুর থেকে। বলুন বলুন। মেন হচ্ছে পায়ের থেকে হাঁটুতে না একটু ব্যথা অনুভব, মাঠে ঘাটে কাজকর্ম করতে হয়, একটু কোদাল মাটি কোপানো এগুলো করতে হয়, তো হাঁটুতে ব্যথা লাগে। আর রাত্রে যখন ঘুমোতে যাই তখন এই ব্যথাটা একটু তীব্র আকার ধারণ করে। যদি আপনারা কিছু এরকম
রকম বলে দেন যে কি করবো, কারণ কাজকর্ম তো বন্ধ করা হবে না, আমাদের ডেলি কাজ করতে হয়। বয়স কত আপনার? আমার বয়স 65, কিন্তু আমি একেবারে বছর 20-22 থেকেই আমি এই সমস্ত কাজ করি, মোটামুটি ঠিক আছে। কিন্তু আচ্ছা, হাঁটুর কি কোনো সময় এক্সরে করেছিলেন বা ডাক্তার দেখিয়েছিলেন? হাঁটুর কোনো এক্সরে করা হয়নি। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। আপনি টিভিতে শুনুন। হ্যাঁ? দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি অনেক কম বয়স থেকে যে কাজ করছেন, এত পরিশ্রমের কাজ, দুটো কথা আছে। যদি দেখুন, আপনার অঙ্গ, যে কোনো মানুষ যদি খুব বসে থাকে তাহলেও শরীরের ক্ষতি হয়, আবার অতিরিক্ত ব্যবহার করে ফেললে একটা অংশকে তাতেও বেশি ক্ষতি হয়। ঠিক আছে, দেখবেন কেন, কিভাবে বুঝবেন, দেখবেন আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেক বড় বড় পালোয়ানের ছবি দেখায়। তারা একসময় বিশাল বিশাল পালোয়ান ছিল, বিশাল শক্তি ছিল, অনেক বড় বড় ওজন তুলে ফেলেছে, কিন্তু এখন মানে শেষ বয়সে এসে তারা কিন্তু পঙ্গু হয়ে গেছে। ঠিক আছে, আমি মানে কারো নাম বলতে পারবো না, কিন্তু এরকম বড় বড় আছে মানুষ। বক্সার আছে, বক্সার, এমন বক্সার, সে সারা বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু দেখা গেছে যে একসময় তার মাথায় এত আঘাত লেগেছে, অতিরিক্ত আঘাতের ফলে তার পার্কিনসন ডিজিজ হয়ে গেছে। এরকম আছে কিন্তু। ঠিক আছে, ভারতেরই অনেক লোক এরকম আছে, বিদেশেও তো আছেই। তো এই ব্যাপারটা তো আপনার ক্ষেত্রে কি হয়েছে, অতিরিক্ত বেশি আপনি কিন্তু পরিশ্রমের কাজ করে ফেলেছেন। এবং এখন যখন বয়স বাড়ছে, বয়স বাড়লে কি হয়, মোটামুটি 40 পর থেকে আমাদের শরীর থেকে ক্যালসিয়ামটা কমা শুরু করে। এবং ক্যালসিয়ামটা কমার জন্য কি খাওয়া উচিত আমাদের, তাহলে খাদ্য খাবারের পরিমাণ বাড়ানো উচিত এবং এমন খাদ্য খাবারগুলো খেতে হবে যার মধ্যে ক্যালসিয়াম গুলো থাকে। ঠিক আছে, এই যখন আমরা এই পুষ্টির অভাব হয়ে যায় তখন শরীরে ক্যালসিয়াম কমে। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি ক্যালসিয়াম কমে যায় তখন হাড় কিন্তু আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। তো আপনার ক্ষেত্রে যেহেতু আপনি ভিটামিনটা সূর্যের আলো রেগুলার পাচ্ছেন, আপনার হয়তো ভিটামিন ডেফিসিয়েন্সি নেই, কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিটা অটোমেটিক হয়ে যায়, তার কিন্তু ঘাটতি পূরণ করতে হবে। আর না হলে কিন্তু এই যে ক্ষয় হওয়া শুরু হয়েছে আপনার, ক্ষয় হলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার হাঁটুর ব্যথা শুরু হয়ে যাবে। এবার রাত্রে কেন আপনার হচ্ছে ব্যাপারটা, দিনের বেলা আপনি কাজের মধ্যে এতটা ব্যস্ত থাকেন যে সেদিকে আপনার মনটা থাকে না। রাত্রে গিয়ে যখন বিশ্রাম করেন তখন পা কামড়ায়, পায়ে হাঁটুতে ব্যথা হয়, কষ্ট হয়, সেটা ফিল করতে পারেন। ঠিক আছে, এর জন্য কিন্তু প্রপার ট্রিটমেন্ট আছে। একটা হচ্ছে এই কাজ করাটা আপনি বন্ধ করতে পারবেন না, কিন্তু আপনার ট্রিটমেন্টটা করাতে হবে। ট্রিটমেন্ট যদি আমাদের কাছে করান, আমাদের বহরমপুরে প্রত্যেক মাসে 2 বার করে চেম্বার হয়, হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, সেখানে গিয়ে দেখান। আমাদের ডাক্তারবাবুরা যখন আপনাকে দেখবে, বুঝবে পুরোটা, ওষুধ দেবে, দেখবেন অল্প দিনের মধ্যে থেকেই কিন্তু আপনি একটা রিলিফ পেতে থাকবেন এবং কিছুদিন ট্রিটমেন্টটা করলে আপনি পার্মানেন্ট একটা সলিউশন পেয়ে যাবেন। একদম। আমি হেল্পলাইন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9830235557 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। আপনার বাড়ি বা আপনার যেখানে আপনি বসবাস করেন সেখান থেকে কতটা কাছে বা দূরে চেম্বারে, সেইভাবে বিশদভাবে জানার জন্য অবশ্যই এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও আপনারা চিকিৎসা করে থাকেন সেই রিপোর্টগুলো প্লিজ কিন্তু ক্যারি করবেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। আমি আসানসোল থেকে বলছিলাম। কি সমস্যা? আমার প্রবলেম হচ্ছে মানে খিদে লাগে না, আর দুই হলো মানে প্রচুর খাওয়ার পরে প্রচুর পেট যন্ত্রণা করে। আচ্ছা আচ্ছা, এটা কি পেট কি কামড়ায় খাবার পর? হ্যাঁ হ্যাঁ, পেট কামড় দিয়ে যন্ত্রণা করে, আর ইয়ে হয় তার সাথে মানে পটি পেয়ে যায়। পটি পেয়ে যায়। আচ্ছা, এটা খাবার খেলে হয়? এটা কতদিন ধরে হচ্ছে আপনার? খাবারের পরে হয় না, বলছি কতদিন হচ্ছে? প্রায় হয়ে গেল, প্রায় 15-20 দিন হয়ে গেল। 15-20 দিন। আচ্ছা, আপনার খাবারের ধরনটা কি? খাবারের ধরন মানে সকালবেলা এমনি হালকা টিফিন হয়, তারপরে মানে দুপুরবেলা বাইরে খাবার খাই। বাইরের খাবার মানে ওই মানে ভাত ডাল এমনি ওইটাই খাই, আর রাতে তো রুটি খাই। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। শুনুন। দেখুন, ব্যাপারটা কি হয়, আমাদের যে হজমের যে শক্তিটা না, সেটা ডিপেন্ড করে আমার পেটের ভেতরটা কেমন রয়েছে। আমাদের তো বিভিন্ন ধরুন লিভার থেকে জুস বেরায়, সেটা হজম হতে সাহায্য করে। পেটের মধ্যে একরকম অ্যাসিড থাকে, সেই অ্যাসিডটাও সাহায্য করে। এইবার কি হয়, আমরা যখন বাইরের খাবার খাই, বিশেষ করে ঘরের খুব গুরুপাক খাবার অথবা বাইরের খাবার যখন খাই, বাইরের খাবারে আপনাকে যতই বলুক যে না না এটার মধ্যে কোনো কিছু ঝাল নেই, কিছু নেই, ওখানে কিছু মশলা ইউজ করে যেগুলো আমাদের পেট সহ্য করতে পারে না। এবং কি হয়, পেটে কিছু
ব্যাকটেরিয়া থাকে, কিছু ব্যাকটেরিয়া থাকে খুব ভালো ব্যাকটেরিয়া যেটা আমাদের হজমে সাহায্য করে, আর কিছু ব্যাকটেরিয়া থাকে যেটা খারাপ ব্যাকটেরিয়া। এবার যখন আমরা ওই খারাপ খাবার খাই বা ধরুন বাইরের খাবার বেশি খেয়ে ফেলছি, সেই সময় কি হয়, খারাপ ব্যাকটেরিয়াগুলো বেঁচে ওঠে বেশি করে, তারা বংশবৃদ্ধি করে, আর ভালো ব্যাকটেরিয়াগুলো ওই পরিবেশটা নিতে পারে না, সে মরে যায়। ঠিক আছে, যখনই খারাপ ব্যাকটেরিয়াগুলো বেড়ে যাবে এবং ভালো ব্যাকটেরিয়াগুলো মরে যাবে, সেই সময় কিন্তু দেখা যাবে আমার পেটের কিন্তু গন্ডগোল শুরু হচ্ছে এবং একটা ইনফেকশন তৈরি করে। তখনই দেখবেন আপনার পেটে মোচড় দেবে এবং পটি পেয়ে যাবে। ঠিক আছে, কারণ ওটা হজম হতে চায় না, ইনডাইজেশন বলে, বদহজম হয়ে যায়। বদহজম যখনই হবে আপনার পেটে কিন্তু কামড় দেবে এবং তারপরে দেখবেন পটি হতে চাইছে। দেখুন, প্রথম কথা, এটার জন্য কি করবেন, বাইরে চেষ্টা করুন ভাত ডাল এর বাইরে আর কিছু না খেয়ে, ধরুন আলু সিদ্ধ পেলেন আলু সিদ্ধ খেলেন, বা কোনো কিছুর ঝোলগুলো অ্যাভয়েড করুন। ঝোলগুলোই কিন্তু খুব সাংঘাতিক জিনিস হয়, সেখানে তেলের কোয়ালিটি কোনোদিনই ভালো থাকে না, আর এমনিতেও তেল ভালো জিনিস নয়। দ্বিতীয়ত যেটা, তার মধ্যে যে মশলা দেয়, গুঁড়ো মশলার মধ্যে দেখা যাবে যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে এক গাদা, আপনাকে বলবেও না। ঠিক আছে, ওই লঙ্কাগুলো প্রথম তো অত ওই কোয়ালিটির লঙ্কাটা ভালো থাকে না। দ্বিতীয়ত যেটা হয়, দ্বিতীয়টা কি হয়, যে ওগুলো হজম হতে ব্যাঘাত ঘটে, মানে ওই যে লঙ্কার যে দানাগুলো বা ধরুন ওই যে লঙ্কার যে ফ্লেক্স গুলো, ঠিক আছে, ওগুলো কিন্তু পেটের গন্ডগোল করায়। সবার পেট এক না, সবার হজম শক্তি এক না, তাই কারো কারো ক্ষতি দেরিতে হয়, কারো কারো ক্ষতি তাড়াতাড়ি হয়। তো আপনি ওগুলো অ্যাভয়েড করুন, ডাল নিন, সেদ্ধ নিন, ঠিক আছে। তার সাথে সবচেয়ে ভালো কথা, বাইরে যদি খেতে হয়, সবচেয়ে বেস্ট হচ্ছে ডিমের সেদ্ধ খাওয়া। ডিম ওটা ভাজা খাওয়ারও দরকার নেই, অমলেটও খাওয়ার দরকার নেই, মাছ মাংস খাবার দরকার নেই, এইভাবে করুন। এবং তার সাথে সাথে কি করুন, ঘুম থেকে উঠে ফার্স্ট রাত্রে 1 গ্লাস জলের মধ্যে জিরে ভিজিয়ে রাখুন। সকালবেলা জিরে শুদ্ধ জলটা একটু গরম করুন, ছেঁকে জলটা খেয়ে নিন। এটা ঘুম থেকে উঠে ফার্স্ট করুন। খাবার পরে রেগুলার 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ জোয়ানের গুঁড়ো, এটা ডেইলি রেগুলার খাবার শুরু করুন দুবেলা। ভাত খাওয়ার 1/2 ঘন্টা আগে জল খাবেন, ভাত খাওয়ার 40 মিনিট পর জল খাবেন, এর মাঝখানে কিন্তু জল খাবেন না। ঠিক আছে, আর চেষ্টা করুন বাইরে যেহেতু খাচ্ছেন, লস্যি না, কি খেতে হবে, টক দইয়ের মাঠা, মানে লস্যির মতো করে যখন ওটাকে ফাটিয়ে নেওয়া হচ্ছে, ওপর থেকে ক্রিমটা সব ফেলে দেবেন, তারপরে দেখবেন একটা পাতলা জল থাকে, ওই পাতলা জলটা খাবেন, এটা কিন্তু উপকার। এইভাবে একটু মেনটেন করুন, রাত্রে ঘুমটা ঠিক রাখুন। যদি দেখছেন এরকম করেও আর পায়খানাটা পরিষ্কার হচ্ছে কিনা লক্ষ্য রাখুন। যদি দেখছেন মানে 5-7 দিন করেও এটা কোনো উপকার হচ্ছে না, তাহলে বলবো ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করুন, ডাক্তার বাবুদের আমাদের এখানে দেখান, যাতে রোগটাকে ভেতর থেকে পার্মানেন্টলি ঠিক করা যায় মেডিসিনের মাধ্যমে। একদম। আমরা আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি অজিত বলছি, অসীম সরকার। আচ্ছা আচ্ছা, বলুন কি সমস্যাটা বলুন। সমস্যা বলতে মাঝে মাঝে মানে 19 ইঞ্চ দাঁত যন্ত্রণা করে। হ্যাঁ, কোথায় হচ্ছে যন্ত্রণা? মানে সব শরীর যন্ত্রণা করে। শরীরে। আচ্ছা, আপনি কি ধরনের কাজ করেন? হালকা হালকা মানে পরিশ্রমের কাজ না। এটা কতদিন ধরে হচ্ছে? দীর্ঘ অনেক বছর। ডাক্তার তো দেখায়নি। ডাক্তার দেখাননি, তাই তো? না। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, শুনুন আপনি। এটা একটা, আমি বলবো এই যে মাল্টিপল জয়েন্ট পেন, মানে বিভিন্ন জয়েন্টে ব্যথা হচ্ছে, এইটা কিন্তু দুটো ব্যাপার হতে পারে। অনেক সময় দেখা যায় এটা একটা অ্যানকোলজিং স্পন্ডিলোসিস হয়, ঠিক আছে, বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়, জয়েন্ট গুলো ফিউজড হয়ে যায়, মানে একটা একটার সাথে লেগে যায় মেরুদণ্ডের হাড়গুলো, মানুষটা কুজো হয়ে যেতে থাকে, হাঁটু ভাঁজ করে হাঁটতে থাকে, এরকম একটা। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু আরেকটা হয়, যেটা রিউমেটয়েড আর্থারাইটিস। রিউমেটয়েড আর্থারাইটিসটা কিন্তু আরো একটা ডেঞ্জারাস রোগ, যেটা আমরা বলি যে মডার্ন সায়েন্স কি বলছে, এটাকে অটো ইমিউন ডিজিজ। ওই ডিজিজটার জন্য কিন্তু মডার্ন সায়েন্সে এমনি কোনো সারিয়ে তোলার মতো কোনো কিন্তু মেডিসিন দেখা যায়নি। হ্যাঁ, বিভিন্ন ধরনের ইনজেকশন দেয়, ওষুধ খেতে দেয়, কিন্তু সারা জীবনই কিন্তু ট্রিটমেন্টটা চলে। আমাদের আয়ুর্বেদায় কিন্তু রিউমেটয়েড আর্থারাইটিসের ভালো ট্রিটমেন্ট আছে। এটা কি করে, ব্লাডের মধ্যে কিন্তু হয় প্রবলেমটা, ঠিক আছে, এমনি জয়েন্টে জয়েন্টে ব্যথা হলেও জয়েন্টের সমস্যা না, ওটা ব্লাডের সমস্যাটা। তাহলে ওটাকে ডিটক্সিফাই করতে হবে, ব্লাডটাকে পিউরিফাই করতে হবে।
এখানে আয়ুর্বেদায় কিন্তু সেই সব পদ্ধতিগুলো রয়েছে। আর আপনার যদি এটা আপনি আমাদের এখানে একবার আসেন, তাহলে ওটা ডায়াগনোসিস হবে যে আপনার কি রোগটা হয়েছে। ঠিক আছে, ওটা কি অ্যানকাইলোজিং স্পন্ডিলোসিস হয়েছে, না কি আপনার বিভিন্ন লাইফস্টাইলের জন্য এমনি ব্যথা শুরু হয়েছে, না কি এত বছর ধরে হচ্ছে যখন, তার মানে এটা একটু সিরিয়াস কিছু হওয়ার চান্সেস আছে, না কি আপনার রিউমেটয়েড আর্থারাইটিস আছে। ঘাবড়াবেন না, ভয় পাবেন না, কিন্তু ফেলে রাখবেন না। ফেলে রাখলে প্রবলেমটা আরো বাড়বে। এই এত বছরে যা বেড়েছে, সামনে আরো যদি 1-2 বছরে কিন্তু আরো বেশি বাড়বে। তো সেটাই যাতে না যেতে হয়, হেল্পলাইনে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। একদম। আমি অবশ্যই বলে দেবো, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের গ্রুপ অফ ডক্টরসদের কোথায় পাচ্ছেন, এক্সপার্ট ডক্টরদের কোথায় পাচ্ছেন। হেরিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, আগরতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়া আপনারা কিন্তু শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু বন্ধুরা কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টরকে পাচ্ছেন। এছাড়া বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, ক্যানিংয়ে পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেখে পেয়ে যাচ্ছেন, শ্যামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু 21 তারিখে পাচ্ছেন। দিল্লিতে পেয়ে যাচ্ছেন 22 তারিখে ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এবং বন্ধুরা খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বহরমপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু আপনাদের 22 তারিখে পেয়ে যাচ্ছেন, 22/2/25-এ, এবং জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগরে বন্ধুরা পাচ্ছেন 23 তারিখে, 23/2/25-এ পাচ্ছেন কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন। আমাদের আজকের যিনি গেস্ট ডক্টর 23 তারিখে পাচ্ছেন, 23/2/25-এ পাচ্ছেন। যেমন কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, তেমন বোলপুরেও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু 24 তারিখে পাচ্ছেন। গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা গঙ্গাসাগরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু আপনারা পাচ্ছেন 2-3/25-এ, 2 তারিখে পেয়ে যাচ্ছেন, মার্চ মাসের 2 তারিখে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং 1-3/25 অর্থাৎ মার্চ মাসের 1 তারিখে পুরুলিয়াতে ওপেনিং হচ্ছে, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন প্রথম দিন, এবং ঝাড়গ্রামে ডক্টর বি শর্মা থাকছেন, সেটাও কিন্তু ওপেনিং হচ্ছে, সেটাও কিন্তু আপনারা 2-3/25-এ পাচ্ছেন, 2 তারিখে পেয়ে যাচ্ছেন। আর আপনারা তো জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে কিন্তু সোম থেকে শনি আপনারা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে গ্রুপ অফ ডক্টরসদের পেয়ে যাচ্ছেন, এক্সপার্ট ডক্টরদের পাচ্ছেন বিভিন্ন দিন। আর এছাড়া কিন্তু আপনারা হাতিবাগানে পাচ্ছেন, এবং ল্যান্সডাউনে পাচ্ছেন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, খিদিপুরেও আপনারা চেম্বার পাচ্ছেন, এবং আপনারা হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতে পেয়ে যাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে পাচ্ছেন, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকেন, সেটা আপনারা জানেন প্রত্যেক বৃহস্পতিবার। এবং ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, হেল্পলাইন নাম্বার টিভি স্ক্রিনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং আরেকটি নাম্বার 9830235537। দুটি নাম্বার কিন্তু হেল্পলাইন নাম্বার, যার মাধ্যমে আপনারা ডিটেলসটা জানতে পাচ্ছেন, কখন কোন ডাক্তারবাবুরা বসছেন কোথায়, এবং আপনার বাড়ি থেকে কতটা দূর না কাছে, সবকিছু বিশদভাবে জানার জন্য কিন্তু এই দুটি নাম্বার ভীষণ আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন, তার চিকিৎসার সেই রিপোর্টগুলো প্লিজ কিন্তু ক্যারি করবেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি সুজয় মাহাতো বলছিলাম। বলুন সুজয় বাবু, কি সমস্যা বলুন। সমস্যা হচ্ছে আমার হেয়ার ফল হচ্ছে প্রচুর, হেয়ার ফল। ড্যান্ড্রফ আছে মাথায়। বয়স কত আপনার? আপনি? আচ্ছা শুনুন। আচ্ছা, ড্যান্ড্রাফ আছে, কতদিন ধরে হেয়ার ফল হচ্ছে? হ্যাঁ, 1 মাস হয়ে গেল। হ্যাঁ, 1 মাস। 1 মাস 1 মাস হয়েছে। ড্যান্ড্রাফ কি খুব বেশি? হ্যাঁ, বড় থেকে বেশি, মানে মাথায় হাত দিলেই পড়ছে এইরকম। আচ্ছা আচ্ছা, আপনি শুনুন, আমি বলছি ব্যাপারটা। শুনুন আপনি। দেখুন, ড্যান্ড্রাফ জিনিসটা অনেকে কিন্তু গুরুত্ব দেন, অনেকে ভাবে যে ড্যান্ড্রাফ হয়েছে কি হবে, আর শ্যাম্পু করলো হয়ে গেল, আছে তার মধ্যে। কিন্তু না, ড্যান্ড্রাফ কিন্তু দুটো প্রবলেম সৃষ্টি করে। একটা কি খুব বড় ব্যাপার, সেটা হচ্ছে যে চুল নষ্ট করে দেয়, চুলের গোড়া খেয়ে দেয়, তাতে কি হয়, চুল পড়া শুরু করে। এবং ড্যান্ড্রাফের নোংরাটা চুলের গোড়ায় জমতে জমতে এমন হয় যে ওখান থেকে চুলের যে স্ক্যাল্পটা, আমাদের যে
তালুটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হতে থাকে, সেখানে চুলের গোড়া ড্যামেজ হয়ে যায়, আর নতুন চুল আসতে চায় না, এটা একটা প্রবলেম। আবার অনেক সময় দেখা যায় যে এই ড্যান্ড্রাফ থেকে বিভিন্ন ধরনের গোটা ওঠে মুখে, বিশেষ করে একটু টিনেজার অল্প বয়সীদের দেখা যায়, কিন্তু বেশি যারা মাঝবয়সী তাদেরও দেখা যায়, ইয়াং অ্যাডাল্টসদেরও দেখা যায় যে ওই ধুলোগুলো যেখানে যেখানে পড়বে সেখানে সেখানে কিন্তু প্রবলেম হয়, এমনকি চোখের ভেতরে অনেক সময় ঢুকে যায় এবং সেখানে চোখে চুলকনি শুরু হয়, জ্বালা করে, এইগুলোও কিন্তু হয়। আর বুকে, পিঠে, কপালে এইসব জায়গায় কিন্তু গোটা গোটা পিম্পলস যে হয়, পিম্পলস কিন্তু দেখা যায় এখানে। তো এই প্রবলেমগুলো কিন্তু ফেলে রাখা যাবে না। আপনার কি করতে হবে, আমাদের এখানে একটা ট্রিটমেন্ট আছে অ্যান্টি ড্যান্ড্রাফ থেরাপি, ঠিক আছে? অ্যান্টি ড্যান্ড্রাফ থেরাপির মাধ্যমে কি হবে, মেশিনের মাধ্যমে আপনার ড্যান্ড্রাফ গুলোকে মেরে ফেলা হবে। যখন ড্যান্ড্রাফ গুলোকে মেরে ফেলা হবে তাহলে আর নতুন করে আসতে পারবে না। এইবার তার জন্য মেনটেন করবেন। আমাদের কিছু প্রোডাক্টস আছে লা এলিগেন্সের, যেইটাতে কি হবে, আপনাকে নতুন করে আর ড্যান্ড্রাফ গুলো আসতে দেবে না। শ্যাম্পু এমন আছে, লোশন এমন আছে, যেগুলো আর আপনার চুলটাকেও হেলদি রাখবে, ড্যান্ড্রাফটাকেও আসতে দেবে না। আপনি বাইরের অন্য কোনো শ্যাম্পু না মেখে, বাইরের কোনো তেল না মেখে এগুলো লাগালেই দেখবেন আপনার চুলও খুব সুন্দর থাকবে, ভালো থাকবে, ড্যান্ড্রাফ আসবে না, তার সাথে সাথে চুলটা পরিষ্কারও কিন্তু থাকবে। এটা করুন। আমাদের এর জন্য আপনি একবার আমাদের লা এলিগেন্সে আসুন, এনবিপিরই এটা একটা ডিভিশন, তো সেখানে এসে দেখান। আর ইন্টারনাল যা যা মেডিসিন দরকার সেটাও কিন্তু আপনি আমাদের এখান থেকেই পেয়ে যাবেন। সুন্দরভাবে প্রপার ট্রিটমেন্টটা কিন্তু আপনারা পাচ্ছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে তো বিভিন্ন চিকিৎসা হচ্ছে, নানান রোগ, একেবারে ছোট থেকে বড় এবং ক্রনিক রোগ চিকিৎসা হচ্ছে। তার সঙ্গে কিন্তু এই যে স্ক্রিন ট্রিটমেন্ট বা হেয়ার ট্রিটমেন্ট বা বিভিন্ন যে ট্রিটমেন্টগুলো সবকিছু কিন্তু আপনারা একদম সুন্দরভাবে থরলি পাচ্ছেন, এবং সেটা কিন্তু একদম প্রপার ডায়াগনোসিস পাচ্ছেন। তার সঙ্গে মানে প্রপার ডায়াগনোসিস করেই কিন্তু আপনাকে প্রপার ট্রিটমেন্টটা কিন্তু আপনাকে পাচ্ছেন। অবশ্যই ডাক্তারবাবু, আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমরা একটু জেনে নেব যে এই যে একটা কিন্তু সিজন চেঞ্জ, অর্থাৎ উইন্টার থেকে একটা গরমের আভা আমাদের শরীরে বা আমাদের মানে ত্বকের ওপর কতটা এফেক্ট ফেলতে পারে? দেখুন এখন কি হবে, এখন এই টাইমটায় কি হয়, স্কিনটা আবার একটু দেখবেন ড্রাই হওয়া শুরু হয়, ধুলোবালি খুব ওঠে। এই ধুলোবালি যদি আমাদের স্কিনে পড়ে এবং আমরা যদি তার প্রপার যত্ন না নিই, তাহলে কিন্তু অনেক রকম কিন্তু র্যাশেস উঠতে পারে। তারপরে ধরুন এখন কি হচ্ছে, মানুষ জ্যাকেটও পরতে পারছে না, আবার খুব বেশি গরমের মধ্যেও থাকতে পারছে না, মানে ওয়েদারটা খুব ফ্লাকচুয়েটিং, ঠিক আছে? এখানে যদি আপনি সানস্ক্রিন না মেখে বেরোন বাইরে, তাহলে দেখবেন যে আপনার স্কিন কিন্তু লাল হচ্ছে, যাদের সেনসিটিভ স্কিন, বা দেখবেন স্কিন কালো হয়ে যাচ্ছে সানট্যান থেকে। তো এগুলো কিন্তু এখন কিন্তু যত্ন নিতে হবে, হয় ছাতা ব্যবহার করবেন, আর তার সাথে সবচেয়ে ভালো যে প্রপার সানস্ক্রিন, আমাদের কাছে আসুন, যে প্রপার সানস্ক্রিনটা কোনটা আপনার স্কিনের জন্য স্যুট করবে সেরকম সানস্ক্রিন ইউজ করুন, মেনটেন করুন, কি দিয়ে ক্লিন করবেন, কতবার ক্লিন করবেন, সব কিন্তু পরামর্শ আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন। একদম, আমাদের একদম সময় শেষে বিদায় নিতে হবে। আর অবশ্যই আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, এনবিপির হাত ধরুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন, সতেজ থাকবেন। ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, নমস্কার।